নিজের প্রাক্তনকে ননদের হবু বরের স্থানে দেখে কিঞ্চিত চমকে উঠল রুহামা। বুকের ভিতর এক অজানা উচাটন শুরু হলো। এই উচাটনের অনুভূতিটা বড্ড নতুন। পৃথিবী গোলাকার জানা ছিল, তবে আনুমানিক 17 কোটি মানুষের মাঝে সৈয়দকে আদিবার হবু স্বামী হতে হবে, এই আশ্চর্য কাকতালীয় ব্যাপারখানা কিছুতেই হজম হচ্ছে না তার। সৈয়দ রুহামার স্বামীর অফিসে কাজ করে, ভালো ছেলে বলে তার সুনাম আছে, তাই নিজের বোনের সাথে এই বিয়ের সম্বন্ধ করেছে সে। কিন্তু সেই ভালো ছেলেটি তার স্ত্রীর প্রাক্তন হবে সেটা কে জানতো? একরাশ বিস্ময়, আক্ষেপ, ভয় এবং কিঞ্চিত বেদনাপ্রবণ চোখে অপলক দৃষ্টিতে চেয়ে আছে রুহামা। সৈয়দ এক পলক রুহামার দিকে চাইল। বিস্ময়ের সূক্ষ্ম ছাপ তার মুখে, হয়তো সেও রুহামাকে এখানে আশা করেনি। এর মাঝে রুহামার শাশুড়ি সুমাইয়া বেগম মৃদু স্বরে বলে উঠলেন, বৌমা, যাও তো আদিবাকে নিয়ে আসো। পা জোড়া নিথর হয়ে আছে রুহামার। অতীতের পৃষ্ঠার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছে। কেন যেন নড়তেই চাইছে না শরীর। শাশুড়ির কথা শুনে কেন যেন সেখানেই দাঁড়িয়ে রইল সে। রুহামাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার স্বামী আকরাম তার গায়ে আলতো করে ধাক্কা দেয়। আকরামের ধাক্কায় সম্ভিত ফেরে রুহামার। আড়ষ্টতার সাথে সে জিজ্ঞাসা করে, জি? মা তোমাকে কিছু বলছে, শুনছো না কেন? আকরাম কিঞ্চিত ঝাঁঝালো কণ্ঠে বেশ বিব্রত বোধ করল রুহামা। তারপর কোনো কথা না বলে আদিবাকে আনতে পা বাড়ল। তার সাথে আকরামের বিয়ে হয়েছে 2 মাস হতে চলল। বর হিসেবে আকরামকে ঠিক কোন ক্যাটাগরিতে ফেলা যায় বুঝে উঠতে পারে না রুহামা। সর্বদা একটাই গম্ভীর্য তার মুখশ্রীতে আঠার ন্যায় লেগে থাকে। সামান্য কথাতে ঝাঁঝালো আভাস পাওয়া যায়। রুহামার সাথে বিয়েটা তার পারিবারিকভাবে হয়েছিল। বাবা মায়ের বাধ্য কন্যা হিসাবে এই গম্ভীর মানুষটিকে বিয়ে করার সময় কোনো আপত্তি জানায়নি রুহামা। কারণ সে প্রায় গল্পে পড়ত বর নামক মানুষগুলো গম্ভীর হয়। তারা বাইরে যেমন নারকেলের ন্যায় শক্ত, ভেতরে শ্বাসের ন্যায় নরম। কিন্তু আকরামের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য নয়। সে ভেতরে বাইরের ন্যায় কঠিন। তাই তো তার কথাগুলো শুরুটা হয়, রুহামা, তুমি এমন কেন? কেন? কিছু হয় না তোমার দ্বারা। আর শেষ কথা হয়, আমার এগুলো এক্কেবারেই সহ্য হয় না। এজন্য মাকে বলেছিলাম বয়সে ছোট মেয়েকে বিয়ে দিও না আমার সাথে। হ্যাঁ, আকরাম তার থেকে বেশ বড়। সরকারি চাকরিওয়ালা বিধায় বাবা তার এই বয়সটাকে অগ্রাহ্য করেছেন। রুহামানাও তাই করেছেন। বয়স দিয়ে কি হবে? মানুষটির মনের বয়সে মিল হলেই চলবে। আদিবা একটি সবুজ শাড়ি পরেছে, লম্বা চুলগুলো খোঁপায় বেঁধেছে। মেয়েটাকে খুব সুন্দর লাগছে। হালকা সাজসজ্জায় একেবারে উপন্যাসের নায়িকাদের ন্যায় ঠেকাচ্ছে রুহমানা কাছে। মৃদু হেসে বলল, চলো ননদিনী, মা ডাকছেন। আমায় কেমন লাগছে গো ভাবি? খুব সুন্দর। পাত্রপক্ষ চোখ সরাতে পারবে না। তাকে দেখেছ? আদিবা ঈষৎ লাজুক স্বরে কথাটা বলল। প্রশ্নটা খুব কঠিন নয়, কিন্তু কোনো যেন রুহামার প্রচ্ছন্ন হৃদয়ে কৃষ্ণমেঘের হানা দিল। হ্যাঁ, দেখেছে। সৈয়দ প্রসন্ন মুখখানা নজর এড়ায়নি রুহামান। সৈয়দের সাথে রুহামার বিচ্ছেদটা ঠিক কবে হয়েছিল মনে পড়ছে না তার। তবে এটুকু মনে আছে, সেদিন খুব কেঁদেছিল রুহামা। কাঁদবেই না বা কেন? প্রথম প্রেম বলে কথা। এখন সৈয়দের স্মৃতিগুলো ঝাপসা হলেও তখন জীবন্ত ছিল। মাংস কাটলে এতটা যন্ত্রণা হয় না, যতটা আশায় টইটুম্বু হৃদয় ভাঙলে হয়। সূক্ষ্ম চিনচিনে অসহ্য যন্ত্রণা। কি হলো ভাবি, বলো? দেখেছি। দেখতে কেমন? ছবির মতো? ঠিক বলতে পারছি না, কারণ আমি ছবি দেখিনি। মেকি হাসির প্রলেপ লেপটে কথাটা বলল রুহামা। আদিবা তখন একরাশ বিস্ময় নিয়ে শুধল, কেন? তোমার ভাইয়ের কাছে জানতে কড়া স্বরে জিজ্ঞাসা করলো, তুমি জেনে কি করবে? প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না, তাই দ্বিতীয়বার আর চাইনি। আসলে তো আমি দেখে কি করব? বারে, তোমার কোনো মতামত নেই? আছে, তবে প্রযোজ্য কিনা বুঝতে পারছি না। বাদ দাও আমার কথা, মা ডাকছেন। চলো, নয়তো মহারাজের হুঙ্কার শুরু হবে। ভাইয়াকেও খুব ভয় পাও, তাই না? রুহমা উত্তর দিল না, কারণ সে উত্তরটি নিজেই জানে না। আকরামকে সে ভয় পায় নাকি তার জানা নেই, তবে বেশ শ্রদ্ধা করে। আকরামের ছোট 3 বোন। আদিবা ব্যতীত বড় দুজনের বিয়ে হয়ে গেছে। একজন থাকে ময়মনসিং, ছেলের পরীক্ষা বিধায় আসতে পারে না। আরেকজন দেশের বাইরে থাকে। প্রতি বছর দেশে আসার কথা থাকলেও এই মহামারীর জন্য সে আসতে পারছে না। বর্ডার এই খোলা তো এই বন্ধ। তাই এই মহামারী অন্ত হলে আফিয়া দেশে আসবে। বোনদের বিয়ে দেবার জন্য নিজের সংসারের কথা চিন্তা করেনি। অবশেষে সুমাইয়া বেগমের জোড়াজুড়ির কাছে নতমস্তক হতে হলো তার। বিয়ে করতে হলো নিজ থেকে 9 বছরের ছোট রুহামাকে। রুহামানা মাঝে মাঝে মনে হয় লোকটা হয়তো বয়সের ব্যবধানের জন্য রুহামাকে বুঝতে পারে না। এটা অবশ্য ভুল নয়, সময় পাল্টেছে। রুহামানা নিজে তার একাদশ শ্রেণীতে পড়া বোনের সাথে নিজের চিন্তাধারার কোনো মিল পায় না। আদিবাকে তার শাশুড়ি আংটি পরিয়ে দিল। রুহামানা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সৈয়দের ঈষৎ বিব্রত মুখপানে। রুহামাকে দেখবার পর তার এই প্রসন্নতা ঢাকা পড়েছে আশ্রতার আড়ালে। এইভাবে বিয়ের প্রতিশ্রুতি একটা সময় রুহামাকে দিয়েছিল সে। সম্পর্কের সময়ে প্রায় রুহামানার তাকে শুধরাতো, আমাদের বিয়ে হবে তো?
আমাদের রূপকথার ইতি সুন্দর হবে তো? সৈয়দ হেসে বলতো, না হলে আমি তো আছি। হ্যাঁ, সে ছিল অবশ্য, কিন্তু এখন সব অতীত। এখন রুহামানার ভবিষ্যৎ কেবল গম্ভীর আকরাম। পাত্রপক্ষ এবার উঠে দাঁড়ালো। তারা বাসায় যাওয়ার জন্য রওনা দিবে। সৈয়দদের বাড়ি পুরান ঢাকার কাছাকাছি, উত্তরা থেকে বেশ দূরে। তাই সন্ধ্যা নামার আগে তারা রওনা দিবে। সুমাইয়া বেগম বয়স হবার কারণে তিনি গেট অবধি এগিয়ে দিতে গেলেন না। তার বদলে আকরাম আর রুমানাই পাত্রপক্ষকে গেট অবধি এগিয়ে দিতে গেল। সিএনজিতে ওঠার পর যেই সিএনজি চালক গাড়ি ছাড়বে, তখনই তাকে থামতে বলল সৈয়দ। সিএনজি থেকে নেমে পকেটে হাতড়াতে থাকলো সে। আকরাম সৈয়দের এরূপ কার্য দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে সৈয়দ? ভাই, আমার মোবাইলটা বোধহয় আপনাদের সোফায় রেখে এসেছি। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। আকরাম লিফটে উঠল। রুহমানা যাইতে চাইলে তাকে গম্ভীর গলা বলল, তুমি এখানে থাকো। রুহামার অস্বস্তিতে গা গুলোচ্ছে। প্রাক্তনের সাথে দাঁড়িয়ে থাকাতে এতটা বিশ্রী অনুভূতি আগে জানা ছিল না তার। একটা সময় ছিল যখন এই মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, আড্ডা দিত, অথচ আজ পাশাপাশি দাঁড়াতেই বিরক্ত লাগছে রুহমার। ঠিক তখনই সৈয়দ জড়তা জড়ানো গলায় বলল, কেমন আছো রুহামা? রুহামা সরু নজর চাইল সৈয়দের দিকে, চোখে ক্রোধের ঝলকানি। কেমন আছো, এই প্রশ্নটি কি আদপি সাজে এই লোকের মুখে? বছর কত পরে কি দরদ উতলে পড়ছে, নাকি সেও তলিয়ে দেখছে রুহামানা কেমন আছে? এখন কি সেই রুহামানা আছে যে কিনা তার অপেক্ষায় বিভোর থাকতো, তার কষ্ট হলে নিজে গুমড়ে মরতো? যখন নির্দয়ের মতো বলেছিল, রুহামা, তোমার প্রতি ভালোবাসাটা মরে গেছে, আমরা একই সাইকোলজি ফেজে নেই, তখন তাকে হাতে পায়ে ধরে বলেছিলাম, আমাকে ছেড়ে যেও না, কিভাবে নিজেকে বদলাবো বলে দাও। এখন কথাগুলো ভাবতে একরাশ ক্ষোভে ভেতরটা জ্বালা করতে লাগলো রুহামানার। চোয়াল শক্ত হয়ে গেল কঠিন। স্বর জড়তা বালাই রেখে প্রচণ্ড ক্ষোভে বলে উঠল, আমার কি মাথা খারাপ থাকার কথা সৈয়দ? সেভাবে বলিনি। কীভাবে বলছো সেটা বোঝানোর প্রয়োজন নেই, আমি বুঝি। শোনো, আমি খুব ভালো আছি। আমাকে নিয়ে ভাবতে হবে না তোমার। তুমি তোমাকে নিয়ে ভাবো। আর একটা কথা, আদিবা আকরামের আদরের বোন। তার সাথে অন্তত সাইকোলজিক্যাল ফেসটা মিলিয়ে নিও। এবার যদি সেটা না মিলে, তবে কিন্তু আকরাম তোমাকে ছেড়ে দিবে না। সে দেখবে না তুমি তার জুনিয়র কিনা। তুমি আমায় ক্ষমা করেনি, তাই না? সৈয়দের মুখে এই প্রশ্নটা শুনে আবারও অবাক হয় রুহামা। সে সৈয়দকে ক্ষমা করেনি বললে ভুল হবে। ক্ষমা সে বহু পূর্বেই করেছে। কিন্তু প্রাক্তনের সাথে এক অযাচিত তিক্ততা জড়িয়ে থাকে। উপরন্তু লোকটা তার ননদের হবু স্বামী। তাই তিক্ততার সাথে কিঞ্চিত ভয় হচ্ছে। আদিবার পরিণতি যদি তার ন্যায় হয়, সৈয়দ মানুষটা সে খারাপ বলবে না। তাদের সম্পর্কের দিনগুলো অনেক সুন্দর স্মৃতি আছে। শুধু হুট করে সৈয়দ একদিন বলল, রুহামা, তোমার প্রতি ভালোবাসাটা মরে গেছে। আমরা একই সাইকোলজিক্যাল ফেজে নেই। আমাদের কোনো ভবিষ্যৎ নেই। তুমি আরও ভালো ছেলে পাবে। কথাটা বেশ উটকো লেগেছিল রুহমান। সেদিন ভেঙে গিয়েছিল সে। রুহমানা চায় না আদিবার সাথে এমন কিছু হোক। তাই সৈয়দের প্রতি তার এমন বৈরী আচরণ। রুহমার একটা ছোট্ট নিঃশ্বাস গোপন করে বলল, অতীতে মানুষ ভুল করে, তুমিও করেছ, আমিও। সেই ভুল শুধরে নেওয়াই বুদ্ধিমানের। আমি আকরামের সাথে সুখে আছি, তুমি আদিবাকে সুখে রাখার চিন্তা করলেই ভালো। এখানে দুটো মানুষের জীবন নয়, দুটো পরিবার জড়িত। এটা বিয়ে, কোনো প্রেম নামক সস্তা রিলেশন নয়। আশা করি বুঝেছ। ঠান্ডা গলায় কথাগুলো বলল রুহামা। রুহামানার কথাগুলো শুনে ঈষৎ অবাক হয় সৈয়দ। ছেলে মানুষ রুহমানার ঝলক নেই আজ। এ যেন পূর্ণাঙ্গ রমণী। সৈয়দের মনে এক অজানা আক্ষেপ হাতাহাতি করল। রুহামানার কথাগুলো বলেই ঘুরে দাঁড়ালো। আর দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। তখনই নজরে পড়ল আকরাম তার পেছনে দাঁড়িয়েছে। আকরামের চোখ জোড়া রক্তিম হয়ে আছে। চোখ জোড়ায় চোখ রাখতে ভেতরটা কেঁপে উঠল রুহামানের। কিছু বলবে তার আগেই আকরাম হনহন করে এগিয়ে এলো তার এবং সৈয়দের দিকে। আকরাম উপর থেকে কখন ফিরে এসেছে জানা নেই তার। কথা বলার সময় পারিপার্শ্বিক জ্ঞান ছিল না রুহামার। এই কথোপকথনে ঠিক কতটুকু শুনেছে তার জানা নেই। তবে আকরামের মুখভাবে ভালোভাবে কিছু আভাস পেল না রুহামা। বরং ঈষৎ ভয় তাকে নাড়া দিচ্ছে। ভয় পাবার কোনো কারণ অবশ্য নেই। সৈয়দের সাথে তার কথোপকথন অমার্জিত বা সন্দেহজনক ছিল না। কিন্তু ওই যে একটা তিক্ত শব্দ প্রাক্তন জড়িয়ে আছে সৈয়দের সাথে। সুতরাং আকরাম ক্রোধিত হলেও অনুচিত হবে না। রুহমা একবার সৈয়দের মুখের দিকে তাকালো। সে ঘেমে নেমে একসার হয়ে এসে মাকে প্রচণ্ড শীতে তার কপালে ঘামের পারদ। রুহমা মনে মনে আকাশ কুসুম চিন্তা করতে ব্যস্ত। ঠিক তখনই তাকে অবাক করে আকরাম একটা ফোন সৈয়দের দিকে এগিয়ে দিল। স্বাভাবিক কণ্ঠে বলল, এই যে তোমার জিনিস, সামলে রাখো। বলা যায় না কখন হাতছাড়া হয়ে যায়। আকরামের ছন্নছাড়া কথার কী মানে বুঝলো সৈয়দ জানা নেই। তবে সে এক প্রকার সালাম দিয়ে ছুটে পালালো। সৈয়দ চলে যাবার পর আকরাম এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। হনহন করে লিফটে উঠে পড়ল। রুহামানাও পিছু নিল। আড়ষ্টায় জবুথবু হয়ে
রয়েছে সে। আকরামের থমথমে মুখখানা আরও বেশি অস্বস্তিতে ফেলছে তাকে। তার মুখে একটাও কথা নেই। সে শুধু লিফটের নাম্বার প্লেটের দিকে চেয়ে আছে। পূর্বের ন্যায়ই তার চোয়াল শক্ত। কিভাবে কথাটা পারা যায় বুঝে উঠতে পারছে না রুহামা। হুট করেই তো বলা যায় না, আপনি কি সব শুনে ফেলেছেন? তাহলে প্রমাণিত হবে চোরের মান পুলিশ পুলিশ। কিন্তু রুহামা তো চোর নয়। সে চুরি করতে চাও না। লিফট থামলো গন্তব্যে। দরজা খুলতে রুহামানা বেরিয়ে যেতে উদ্যত হলে আকরাম চাপাসারে বলল, স্ত্রীদের কিছু জিনিস মস্তিষ্কে রাখা উচিত। যতই হোক তাদের স্বামীর সম্মান জড়িত থাকে তাদের কাজের সাথে। আকরামের শীতল রোষান্বিত মেশানো কথাটা শুনে রুহমানা থমকে দিল। সে অবাক নয়নে তাকালো আকরামের মুখশ্রীর দিকে। আকরাম কি তবে তার আর সৈয়দের কথোপকথন শুনে তাকে ভুল বুঝলো? রুহমা কিছু বলার আগে আকরাম লিফট থেকে বেরিয়ে গেল। হনহন করে বাসায় প্রবেশ করলো সে। রুহমান একটা ছোট্ট নিঃশ্বাস গোপন করে নিল। মনে মনে স্থির করলো আকরামের সাথে আর লুকোচুরি নেই। এবার সরাসরি এই কথাগুলো বলবে সে। রাতে খাওয়া দাওয়ার পালা শেষ। আদিবা বারবার তার বাঁ হাতের অনামিকার দিকে তাকিয়েছে। মনের মাঝে হাজারো প্রজাপতি ডানা মেলছে তার। সৈয়দ নামক ব্যক্তিটিকে বেশ মনে ধরেছে এই 22 বছরের মেয়েটি। রুহামানার ননদের এরূপ কাজ দেখে কেবলই হাসে। মেয়েদের প্রসন্ন মুখখানায় এক শীতল শান্তি আছে। বিয়ের পর থেকে এই মেয়েটির সাথে বেশ ভালো বোঝাপড়া হয়েছে তার। সমবয়সী হবার দরুন তাদের চিন্তাধারাগুলো বড্ড মিলে। মন খুলে মেয়েটির সাথে কথা বলা যায়, হাসা যায়, আবার মন খারাপ করলে তার কাছে কাঁদা যায়। আদিবার অজান্তে রুহামানা সখীতে পরিণত হয়েছে। নিজের ছোট্ট বোনের ন্যায় তাকে সোহাগ করে রুহামা। সেই জন্য ভয়টা বেশি। যদি এই বিয়েটা পারিবারিক সম্মতিতে, এখানে অনেক মানুষ পছন্দ অপছন্দ জড়িত, তবু ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। রুহামানা মনে মনে ঠিক করলো সে আকরামের সাথে কথা বলবে। বিয়ে তো হাজারবার হবে না, একবারই হবে। তাই ভেবেচিন্তে আগানো বুদ্ধিমানের। আকরাম আদিবার অভিভাবক, তাই তাকে জানিয়ে রাখলে সে উচিত সিদ্ধান্ত নিতে পারবে। নিজের ঘরে বসে ফাইলপত্র নিয়ে বসেছে। মিরপুর তফসিল অফিসে রেজিস্টার্সে তার বন্ধুর একটি জমির কিছু কাগজে ঘাপলা হয়েছে। বন্ধু হিসেবে তাকে সাহায্য করা আকরামের দায়িত্ব। কিন্তু তাকে অনেক কিছু মেপে কাজ করতে হয়। একটা ভুল সই জীবন দুর্বিষহ। এর মাঝে রুহামা দরজা ঠেলে ঘরে প্রবেশ করে। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বিছানায় বসল সে। আকরাম আর চোখে এক নজর তার পানে চাইল। তারপর আবার ফাইলের কাজ করতে লাগলো। রুহমা একটু রয়েস হয়ে বলল, ঘুমাবে না? ঘুম আসলে ঘুমাবো। আকরাম পুনরায় ঈষৎ ঝাঁস মিশিয়ে উত্তর দিল। রোহমানা কিছুক্ষণ চুপ করে থাকলো। শব্দগুলো কিভাবে উপস্থাপন করিয়ে সাজিয়ে নিল। তারপর বলল, সৈয়দ নামক ছেলেটাকে তুমি কবে থেকে চেনো? রোহমানার প্রশ্নে ফাইল থেকে মাথা তুলে চাইল আকরাম। তার ভুরু যুগল কুঞ্চিত হয়ে এক বিন্দুতে মিলিত হয়েছে। সন্ধিয়ান দৃষ্টি তাক করে আছে। অন্য সময় হলে রুহমানা কথা এগোতো না, কিন্তু আজ না এগিয়ে পারছে না। আদিবার ভবিষ্যতের কথা। রুহমানা থেমে থেমে বলল, আসলে বিয়ে শাদির ব্যাপার একটু খতিয়ে না দেখলে পরে আফসোসের সীমা থাকে না, তাই জিজ্ঞাসা করছিলাম। আদিবার কথা তুমি ভাবো? এই কেমন অবান্তর প্রশ্ন! না ভাবার কি আছে? সে আমার ননদ। আমি ছোট বোনের মতো তাকে স্নেহ করি। রুহমানা খানিকটা অধৈর্য হয়ে উত্তর দিল। আকরাম তাচ্ছিল্যে হাসি হাসলো। তারপর ফাইলগুলি নামিয়ে বিদ্রূপের স্বরে বলল, এতই যখন ভালোবাসো তবে আমাদের কাছে ব্যাপারটা লুকালে কেন? কি লুকালাম? এই যে তুমি সৈয়দকে চেনো। শুধু চেনো না, বেশ গম্ভীরভাবে চেনো। কি যেন বলেছিলে? অতীতের ভুল নাকি যেন? শোনো রুহামানা, আমি অবুঝ নেই। আমি ব্যাপারগুলো বুঝি। তবে তুমি এখনো অতীত নিয়ে হাউতাস করবে জানা ছিল না। বসার ঘরে আংটি পরবার সময় তুমি তার দিকে তাকিয়েছিলে। আমার এই কানের কাছে চুলগুলো এমনি রোদে পাকেনি। আমি তোমাদের মতো ধূর্ত মানুষদের চড়িয়ে আয় করি। মানুষ কতটা ধুরন্ধর আমি জানি। তাই তোমাকে আবারও বলছি, আমার স্ত্রী হিসেবে আমার সাথে তোমার নামটা জড়িয়েছে। যা করবে ভেবে করবে। অবশ্য তোমার মতো বাচ্চা মেয়ের কাছ থেকে কী বা আশা করা যায়? আকরামের গম্ভীর কণ্ঠের কথাগুলো কেন যেন অপমানের চেয়ে দুঃখ বেশি দিল। বুকের বিষাদের জোয়ার বয়ে আনলো এই কটা কথা। আকাশ পাতাল ভেঙে কান্না চোখে কাছে এসে ভিড় জমালো। অবশেষে কিনা মানুষটা তাকে ভুল বুঝলো। রুহামার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। কণ্ঠে দলা পাকানো কষ্ট এসে জানান দিচ্ছে। কিন্তু ছেলে মানুষের মতো কাঁদবে না। আকরামের ভুল ভাঙানো বেশি জরুরি এখন। বেশ কষ্টে কান্নারোধ করে বলল, আপনি আমায় ভুল বুঝছেন। আমি এমন কোনো কাজ করিনি যা আপনার সম্মানে আঘাত আনে। হ্যাঁ, সৈয়দের সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু তা বছর পেরিয়েছে। তার প্রতি আমার কোনো অনুভূতি নেই। যা আছে শুধু কিছু ক্ষত, কিছু আক্ষেপ, কিছু প্রিয় অপ্রিয় ঝাপসা স্মৃতি। যতই হোক
অবুঝ মনটা ভালোবেসেছিল একটা সময়। তবে এতটা দুর্বল নেই যে মরীচিকার পেছনে ছুটব। আপনার সাথে আমার বিয়ের সত্যতাটা অস্বীকার করব। আমি চিন্তিত আদিবাকে নিয়ে। মেয়েটা সৈয়দকে পছন্দ করে। মানুষ একবার যা করে পুনরায় সেই কাজটা করার প্রবৃত্তি থাকে। সৈয়দ আমাকে হুট করে তার জীবন থেকে বিলীন করে দিয়েছিল। তাই সে যে আদিবার সাথে এমন কিছু করবে না, সেই চিন্তাটা আমার ভেতরে বারবার ঘুরপাক খাচ্ছে। জানি আপনার পছন্দের উপর আঙুল তুলছি, কিন্তু এটা সারাটা জীবনের ব্যাপার। এখন বাকিটুকু আপনার ইচ্ছে। অনেকগুলো কথা বলল রুহামা। তার ভেতরটা তীব্র যন্ত্রণায় ছেয়ে গেছে। আকরাম নামক গম্ভীর মানুষটার চোখে নিজের প্রতি অবিশ্বাস সহ্য হলো না তার। সে তড়িৎ গতিতে বাথরুমের দিকে চলে গেল। আকরামের সামনে কাঁদতে বড্ড লজ্জা লাগছে। আকরাম কিছু বলল না, শুধু একরাত চিন্তা নিয়ে তাকিয়ে রইল। মুখ হাত ভালো করে ধুয়ে আকরামের পাশে শুয়ে পড়ল রুহমানা। আকরাম তার ফাইল দেখার কাজ চালিয়ে গেল। রুহমানা দ্বিতীয়বার তাকালো না আকরামের দিকে। মাথা ব্যথা করছে, কান্না করলে তার মাথা ব্যথা করে। তখন বড্ড ঘুম পায়, তাই মিনিট বিশেকের মাঝে তলিয়ে গেল সে ঘুমে। গভীর রাতে অনুভব করলো একজোড়া পুরুষালী হাত তাকে শক্ত করে বেষ্টনীবদ্ধ করে রেখেছে। রুহমানার চোখ খুলল না। এই হাত জোড়া কার সেটা তার জানা। 3 দিন পর বিকালে আদিবা মাথা আঁচড়ে দিচ্ছিল রুহমানা। মেয়েটা বড্ড আলসে, কিছুতেই চুল বাঁধতে চায় না। 2 দিন পর বিয়ে হবে, এখনও এত গা ছাড়া দিলে হয়? এই তো রুহমানা দিব্যি একা হাতে সংসার সামলাচ্ছে। হ্যাঁ, সে তো নিপুণ না, তবে একেবারে অকম্মা নয়। প্রতিদিন ভুল করে আবার শিখে। এইভাবে এই 2 মাস কেটেছে। এর মাঝে কলিং বেল বাজে। আদিবাকে বসতে দিয়ে নিজেই উঠে যায় রুহমানা। দরজা খুলতে হনান করে ঘরে ঢুকে আকরাম। আকরাম এত তাড়াতাড়ি ঘরে ফিরে না। ফিরতে ফিরতে 7টা বাজে। কিন্তু আজ ব্যতিক্রম। উপরন্তু তার মুখ লাল হয়ে গেছে, যেন একদলা অগ্নিলাভা সে নিজের ভিতরে আটকে রেখেছে। সুমাইয়া বেগম ছেলেকে দেখে রুমানাকে বলল, বৌমা ওকে পানি দাও, কেমন হাঁপাচ্ছে দেখো। রুহমা বিলম্ব না করলো না, পানি নিয়ে আসলো তখনই। আকরাম এবার মুখ খুলল, কিন্তু যা বলার জন্য তার জন্য সুমাইয়া বেগম প্রস্তুত ছিলেন না। সৈয়দার মাকে ফোন করে জানিয়ে দাও মা, এই বিয়ে হবে না। আকরামের কথা শুনে সুমাইয়া বেগম যেন আকাশ থেকে পড়লেন। যেখানে আংটি পরানো হয়ে গেছে, বিয়ের তারিখ অবধি ঠিক হয়ে গেছে, আলোচনা করছে, সেখানে এই কথাগুলো কি মানায়? এখন বিয়ে ভাঙলে সমাজের শত কথার মুখোমুখি হবে। শুধু তাই নয়, এই সিদ্ধান্ত আদিবার মনের উপর এ বাজে প্রভাব ফেলবে। উপরন্তু এই সম্বন্ধের উৎস আকরাম নিজেই। যেখানে কি এমন ঘটল যে আজ আকরাম নিজেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছে? সুমাইয়া বেগম অধৈর্য হয়ে উঠলেন, ব্যতিব্যস্ত হয়ে শুধলেন, বিয়ে ভেঙে নিব মানে? কি বলছিস, বুঝে বলছিস? আমি ঠান্ডা মস্তিষ্কে বলছি মা, সৈয়দ আমার বোনের উপযুক্ত নয়, তাই এই বিয়ে ভাঙার কথা বলছি। স্বাভাবিক চিত্তে ঠান্ডা গলায় কথাটি বলল আকরাম। রুহমা পানির গ্লাস হাতে বিমূঢ় দৃষ্টিতে আকরামের দিকে তাকিয়ে রয়েছে। হাজারো প্রশ্ন মাথায় ঝাঁকে ঝাঁকে নিজেদের রাজত্ব করছে। আকরাম সিদ্ধান্তের কারণটা জানতে ইচ্ছে করছে, কিন্তু শাশুড়ির সম্মুখে সেই কৌতূহলটা দেখাতে পারছে না সে। সময় বেগম আবার কিঞ্চিত রেগে গেলেন। ছেলেকে বাজখাই কণ্ঠে বলেন, তুমি কি বিয়ে ছেলে মানুষই ভাবো? এত সহজ নাকি সবকিছু? ছেলেটাকে তোমার পছন্দ বলে এতদূর কথা হয়ে গেল, আর যেই আমরা বিয়ের প্রস্তুতি নিচ্ছি অমনি তুমি বলছো বিয়ে হবে না? কেন বিয়ে ভেঙে দেবে? সৈয়দ কি এমন করেছে যে ও আদিবার যোগ্য নয়? আকরাম চুপ করে রইল। তার মুখশ্রীতে বিরক্তির গাঢ়ত্ব প্রকাশ পেল। সেই কারণটা সবাইকে বলতে নারাজ। সুমাইয়া বেগম তাকে চুপ থাকতে দেখে পুনরায় একই প্রশ্ন করল, কিন্তু এবার তুচ্ছ উত্তর পেলে না। বরং আকরাম একই কথা আওড়ালো। সুমাইয়া বেগম আকরামের এমন উত্তরে বিরক্তির সাথে বলল, শোনো আকরাম, সে আদিবার যোগ্য নয়, এই কথাটা আমার প্রশ্নের সঠিক উত্তর নয়। বরং তোমার উত্তরে আমি বিরক্ত বোধ করছি। এই বিয়েটা তুমি এনেছো, তোমার পছন্দের উপর আমি প্রশ্ন তুলিনি, কিন্তু এখন আমার তোমার উপর প্রশ্ন তুলতে হচ্ছে। মনে করো আমি সৈয়দের আম্মুকে বললাম যে এই বিয়ে হবে না। সে আমাকে প্রথমে যা প্রশ্ন করবে তা হলে কেন? এই কেন প্রশ্নের উত্তর কী দিব? সবাই তোমার মতো নয়। দু কথায় আচ্ছা বলে রেখে দিবে, নানা প্রশ্ন করবে। আর এখানে মেয়েপক্ষ আমরা, সমাজ বাদ দাও। আমাদের আত্মীয়রা শত প্রশ্ন ছুড়ে দিবে। আত্মীয় কি ওই ঘরের ছেলের সাথে ঘর করবে? ঘর তো করবে আমার বোন। সেই বোনকে কি বলবে? কেন তার সাথে বিয়ে দিচ্ছ না? আকরামের চোখে ক্রোধের হাতছানি দেখল রুহমানা। সে হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করল। রুহমা আর পারল না। ধীর স্বরে বলল, সৈয়দের সমস্যাটা কি বলে দিলেই কিন্তু সব ঝামেলা মিটে যায়? রুহমানার কথা কর্ণপাত হতে ক্রুদ্ধ নজরে তাক করল আকরাম। তার রক্তিম চোখ রুহমানার অন্তরের পানি শুষে নিল। রুহমা কথা বাড়ানোর না। নজর সরিয়ে পেছনে তাকাতেই দেখল বসার ঘরের দরজা ঘেঁষে আদিবা দাঁড়িয়ে আছে। তার চোখ থেকে অনবরত নোনা জল ঝরছে। রুহমা দেরি করল না। সে পানির গ্লাসটা আকরামের সামনে রেখে আদিবার কাছে চলে গেল। আদিবা তার ভাবিকে পেয়ে জড়িয়ে ধরল। জড়ানো স্বরে বলল, ভাবি, ভাইয়া এগুলো কি বলে? কেন হবে না আমাদের বিয়ে? উনি তো বেশ ভালো।
রুমানা উত্তর খুঁজে পায় না। কি উত্তর দিবে? সে তো নিজেই জানে না এই উত্তর। এদিকে বসার ঘরে উত্তপ্ত বাকবিতণ্ডাটা আদিবার ঘর অব্দি শোনা যাচ্ছে। সুমাইয়া বেগম এখন প্রশ্ন করছে কিন্তু আকরাম উত্তর দিচ্ছে না। তার কথা বিয়ে হবে। আদিবা রুহমানাকে জড়িয়ে ধরে কাঁদছে। এক আজ রুহমা আদিবার মাঝে নিজেকে দেখতে পাচ্ছে। সৈয়দের সাথে সম্পর্ক বিচ্ছেদের পর সেও এভাবে কেঁদেছিল। রুহমার কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে আদিবার জন্য। সে চাইলে কিছু একটা করতে পারছে না। একটা সময় আদিবা বলে ওঠে, "জানো ভাবি, আমি ওনার মাঝে আমার মনের রাজকুমারকে খুঁজে পেয়েছি, যেমনটা আমার ভালো লাগতো। যেমন দেখতে তেমনই আচার ব্যাপার। হুট করে কি হলো ভাবি? রূপকথাগুলো কেন এলোমেলো হয়ে গেল?" রুহামা স্লান হাসলো। তারপর নির্লিপ্ত কণ্ঠে বলল, "মানুষের একটা বিশ্রী স্বভাব আছে, স্বীকার করতে চায় না। তবুও স্বভাবটি তাদের রক্তের কণায় মিশে আছে। প্লাজমার ন্যায়। তারা রূপকথার বাস্তবতা খুঁজে, আর বাস্তব জীবনে খুঁজে রূপকথা। বাস্তব যে অনেক ভিন্ন আদিবা। বাস্তবে রাজকুমারেরা রূপকথা থেকে ভিন্ন হয়। সব কিছুতে যদি রূপকথাকে খুঁজো, তবে রিক্ত হস্তে ফিরতে হবে তোমায়। তাহলে কি স্বপ্ন দেখব না? তাহলে কেন বলে আমাদের জন্য রাজকুমার আসবে ঘোড়ায় চড়ে? সেটা যে একেবারে ভুল না কিন্তু নয়। রূপকথাগুলো বাস্তবের আদলেই গড়ে ওঠা। শুধু লেখকের বাস্তবের কঠিন রূপকথায় রাখে না, পাঠকের স্বপ্ন দেখাতে চায় তারা। একটা কথা বলি আদিবা, জীবনে এমন অনেক কিছু হয় যা কল্পনা করি না। সৈয়দকে আপেক্ষিকভাবে তোমার ভালো লাগলেও এমনটাও তো হতে পারে সে তোমার রূপকথার রাজকুমার নয়। বিয়ের পর হয়তো তোমার জীবন বিষিয়ে উঠত। আজ তাই তো আজ আকরাম বিয়েটা ভাঙতে চাইছে। রূপকথার সবাই খোঁজে, কিন্তু সেই রূপকথার খোঁজটা কি খুব কঠিন? এই বাজে কঠিন পথটা যে সবাইকে পার করতে হয়, পরীক্ষা দিতে হয়, ধৈর্য ধরতে হয়, অনেক বিষাদ দুঃখ বরণ করতে হয়। এভাবে ভেঙে পড়লে যে সেই রূপকথার খোঁজ পাবে না তুমি। কান্না থামাও। আকরাম তোমার ভাই। সে চাইবে না তার আদরের বোন কষ্ট পাক। তোমার রূপকথার খোঁজ সফল হয়েছে। চোখ মুছে কাপা স্বরে আদিবা প্রশ্নটি করে। রুমানা মৃদু হাসে। তারপর বলে, হুম, হয়েছে। আদিবা কান্না থামায়, কিন্তু রুহামানা ছাড়ে না। তার কোলে মাথা রেখে শুয়ে থাকে সে। আর রুহামানা তার মাথায় বিলি কেটে দেয়। নিজেকে নতুন করে আবিষ্কার করলো রুহামানা। ছেলে মনের সত্তাকে ছেড়ে আজ নিজেকে বেশ ম্যাচিওর মনে হলো তার। যেন অনেকটা বড় হয়ে গেছে সে, অথচ আদিবা থেকে মাত্র ২ বছরের বড় সে। আচ্ছা, সেদিন যদি আদিবার মতো সে কাউকে পাশে পেত, তাহলে হয়তো তার এতটা ভেঙে পড়তো না। রুহমানা দীর্ঘশ্বাস ফেলে। ঠোঁটের এক চিলতে প্রভাত উকি দিচ্ছে তার। মাগরিবের নামাজ শেষে চা খাবার অভ্যাস আকরামের। নামাজ পড়ে উঠে হাঁক দেয় সে রুহমাকে। কিন্তু আজ সেটা হলো না। নামাজ শেষে কিছু সময় জায়নামাজে বসে রইল সে। তার অস্বস্তি লাগছে। মা বারবার এক প্রশ্ন করছে, কিন্তু উত্তরটা সে দিতে পারছে না। সব কিছুতেই বিরক্ত লাগছে। অমন একটা অমানুষের সাথে বোনের বিয়ে কিছুতেই দিবে না আকরাম। কিন্তু বিয়েটা ভাঙবে কি করে? এই সময় ঘরে রুহমার প্রবেশ ঘটে। রুহমানা তার নিয়ম অনুযায়ী আকরামের জন্য চা নিয়ে এসেছে। আকরাম জায়নামাজে গম্ভীর চিত্রে বসে থাকতে দেখে সে ধীর গলায় বলল, চা খাবে না? রুমানা কণ্ঠ কর্ণপাত হতে ধ্যান ভাঙে আকরামের। জায়নামাজ গুছিয়ে চাটা হাতে নেয়। রুমানা মনে মনে সাজালো আকরামকে কিভাবে প্রশ্ন করবে। তার উপর শাশুড়ি গুরুদায়িত্ব দিয়েছেন। তিনি তো জানেন না যে মানুষটা তার মাকেই উত্তর দেয়নি রুমানাকে ছাই কিছু বলবে। তবুও চেষ্টা করবে রুহমা। আদিবারও জানা উচিত ব্যাপারটা, নয়তো খামোকা ভাইয়ের উপর অভিমান করবে সে। রুহমা দীর্ঘশ্বাস ফেলল। সাহস যোগে শুধল, সৈয়দের সাথে বিয়েটা ভেঙে দিতে চাইছেন কেন? একটা জুৎসহ কারণ ছাড়া মা তো এগোতেই পারছে না। তুমি সত্যি শুনতে চাও? চায়ের কাপে চুমুক দিতে দিয়ে গম্ভীর গলায় প্রশ্নটি ছুড়ে দিল আকরাম। রুহমানা কিছুটা ভরকালো, পিছপা হলো না। সাহস করে বলে, হ্যাঁ, শুনতে চাই আমি। তবে শোনো, আমি আমার বোনের বিয়ে এমন কোনো ছেলের সাথে দিব না যে আগে অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার দাবি করে। আর সেই অন্য মেয়েটি যদি আমার স্ত্রী হয়, তাহলে একজন স্বামী হিসাবে সেই ছেলেটিকে মেরে ফেলতে ইচ্ছে করে। বিয়ে তো অনেক দূরের কথা। এবার তুমি বলো, এই উত্তরটা মাকে কিভাবে দিব? আকরাম চায়ের কাপটি পাশের টেবিলে রাখলো। তার মুখভাব বদলানো। সে অপেক্ষা করছে রুমানার প্রতিক্রিয়া। অপরদিকে আকরামের শীতল কণ্ঠে বলা কথাগুলো মস্তিষ্কের স্নায়ুকোষ পৌঁছাতে সময় লাগলো রুহামানার। বিরূপ দৃষ্টিতে তাকিয়ে রইল সে। যখন কথাটি বুঝলো, তখন সে নিজেকে সামলে রাখতে পারল না। ধপ করে বিছানায় বসে পড়ল। মাথাটা ফাঁকা লাগছে। মস্তিষ্ক কিছু সাজাতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। চেষ্টা করে নিজেকে শান্ত রাখতে পারছে না। গলার কাছে এসে সব কথাগুলো যেন দলা পাকিয়ে যাচ্ছে। রুহমানা অতি কষ্টে বলল, মিথ্যে কথা। আমাকে এত বড় একটা অপবাদ দিচ্ছেন কি করে আপনি? সৈয়দের সাথে আমার একটা প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু আমি কোনো পাপ করিনি। রুহমানা বলতে বলতে কেঁদে ফেলল। নিজেকে শান্ত রাখা তার পক্ষে অসম্ভব। তার ভেতরটা ভেঙে যাচ্ছে। এত বড় অপবাদ সহ্য করা কোনো নারীর পক্ষে হয়তো সম্ভব নয়।
এমন অপবাদ কোনো স্বামী মেনে নেবে না। কিন্তু রুহামা করবেও বা কি? পুরুষ শাসিত সমাজে নারীর আর্তনাদ কেউ শোনে না। রুহামার কাঁদছে, ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে তার। বারংবার একই কথা বলছে, এটা মিথ্যে, এটা মিথ্যে। হঠাৎ অনুভূতি হলো একজোড়া পুরুষালী হাত তাকে বেষ্টনবন্ধ করলো। আলতো করে আগলে তাকে বক্ষস্থলে নিবিড়ভাবে লেপ্টে রাখলো আকরাম। গম্ভীর আকরাম এমন কাজ রুহামাকে চমকে দিল। পাথরের বুকে ফুল ফোটে। ফুটে হয়তো দুর্লভ হলেও ঘটনাটি অসম্ভব নয়। সেই ফুলগুলো স্নিগ্ধ হয় আকরামের স্পর্শের ন্যায়। শুভ্র, স্নিগ্ধ, পবিত্র, উষ্ণ অনুভূতি। আকরাম কণ্ঠ নরম করলো, তারপর বলল, আমি জানি এই অপবাদটি মিথ্যে। আকরামের কথাটা কর্ণকুর ঝংকার তুলল। রুহমানা মাথা তুলল, বলল, আপনি জানেন? তাহলে আপনি সেই কথাগুলো বললেন কেন? আকরাম ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করলো। তারপর রুহমানকে আজকে দুপুরের সকল কথাগুলো খুলে বলল। দুপুরবেলা লাঞ্চের পরপর অফিস থেকে বেরিয়েছে আকরাম। আজ কাজের চাপ অনেকটা বেশি ছিল। একের পর এক জমি রেজিস্ট্রি কাজ করছে সে। কদিন ধরে ভেতরে ভেতরে খুব প্রেশার রয়েছে সে। রুহমানার কথাগুলো ফেলে দেবার মতো নয়। যতই হোক নিজের বোনের ভবিষ্যৎ। একটা ভুল সিদ্ধান্ত তার পুরো জীবনকে তছনছ করে দিবে। কিন্তু সে সাইদের সাথে কথা বলার সাহস করে উঠতে পারছে না। তিক্ত ব্যাপারটা নিয়ে খুব বেশি নড়াচড়া করতেও পারছে না। সৈয়দকে সরাসরি জিজ্ঞাসা করার মতো মানুষ মানায় না। আর বলবেই বা কি? আমার বউ এর সাথে পূর্বের সম্পর্কের ভাঙ্গনের কারণ কি? লোকে হাসবে। এই সব অযাচিত দ্বিধার আকরামের শান্তি কেড়ে নিছে। সৈয়দ এখানে সাব রেজিস্ট্রার হিসেবে বছরখানেক আগে জয়েন করছে। কিন্তু ছেলেটা কাজে খুব পটু। তাই আকরামের সাথে তার সম্পর্ক বেশ দৃঢ়। ১ বছর সম্পর্ক ১ বছরের সম্পর্ক আজ কেমন যেন এলোমেলো ঠেকছে আকরামের কাছে। নিজের স্ত্রীর প্রাক্তনের সাথে প্রতিনিয়ত দেখা। কথাটা যতটা সহজ উপায়ে বলা যায়, অনুভূতি ততটা সরল নয়। এক অজানা ক্ষোভে জ্বলন্ত ঈর্ষা নিবৃত মনকে দগ্ধ করতে থাকে। তাই অবশেষে নিজের বন্ধু রবিনের কাছ থেকে সাহায্য চেয়েছিল আকরাম। রবিন একজন কাউন্সিলর। সে মানসিক বিভিন্ন সমস্যা নিয়ে মানুষকে কাউন্সেলিং করে। রবিনে আকরামকে বুদ্ধি দিয়েছিল সৈয়দকে ঘুরিয়ে পেঁচিয়ে রিলেশন হাবিজাবি নিয়ে প্রশ্ন করতে। আদিবাকে তার কেমন লাগে সেই ব্যাপারে খুঁটিয়ে দেখতে। আকরামও তার বুদ্ধিতে সম্মতি প্রকাশ করে। কিন্তু সৈয়দ আজ অফিসে আসেনি। তাই আজ তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে আকরাম। বাসায় গিয়ে খানিকক্ষণ ভাবতে গিয়ে সৈয়দের সাথে কথা বলা যায়। এর মাঝে একটা ফোন আসে আকরামের নিকট। আকরাম যে বন্ধুটি তার নিকট সাহায্য চেয়েছিল জমির ব্যাপারে, সে তার সাথে দেখা করতে চায়। অনেক জোরাজোরি পর অবশেষে আকরাম তার সাথে দেখা করার জন্য রাজি হয়। রেস্টুরেন্টে বসে আছে আকরাম। তার বন্ধুটি আসতে একটু দেরি। একে বিরক্ত লাগছে। উপরন্তু একা একা এখানে থাকতে মেজাজ খানিকটা বিগড়ে গেল আকরামের। সে একটু পর পর ঘড়ি দেখছে আর এদিক ওদিক নজর ঘোরাতে লাগলো। হঠাৎ তার নজর আটকে গেল টেবিলের দিকে। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। ছাই চাপা মেজাজটা বিগড়ে যেন আরও বিগড়ে গেল। সৈয়দ একটা মেয়ের সাথে সেই টেবিলে বসে রয়েছে। শুধু তাই নয়, তাদের দুজনের ঘনিষ্ঠতা অনেক প্রশ্নের জন্ম দিল আকরামের মনে। আকরামের ইচ্ছে ছিল এখনই সৈয়দকে প্রশ্নবিদ্ধ করতে। কিন্তু পাবলিক প্লেসে সিনকেট করতে নারাজ সে। তাই মনে মনে একটা ফোন দিয়ে আটে। সৈয়দের পিছু নিবে সে। মেয়েটির সাথে তার সম্পর্ক রহস্য উদ্ভাবন করবে সে। তাই সৈয়দরা উঠলে আকরাম রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে। আকরামের পরিকল্পনা যে সে সৈয়দের পিছু নেয়। খুব ধৈর্য ধরে আকরাম তার পিছু পিছু যায়। একটা সময় তাদের একটা হোটেলে প্রবেশ করতে দেখে। তারা রিসেপশন থেকে একটা রুমের চাবি নিয়ে উপরে চলে যায়। সৈয়দ চলে যাবার পর আকরাম রিসেপশনকে জিজ্ঞাসা করে। প্রথমে না বলতে চাইলো, পরে কিছু টাকা পয়সা দিয়ে আকরাম রুম নম্বরটা নেয়। নিজেকে আর সংযত রাখতে পারেনি আকরাম, যে নক করে বসে সেই রুমে। বেশ কিছু সময় কড়া নাড়ার পর অবশেষে দরজা খুলে সৈয়দ। আকরামকে দেখে ভূত দেখার মতো ভয় পেয়ে যায় সে। আমতা আমতা করে বলে, ভাই আপনি? আকরাম নিজেকে সংযত রাখতে পারে না। সৈয়দের কলার চেপে ধরে সে রাগ সামলাতে না পেরে ৩-৪ কিল ঘুষিও দিয়ে বসে। আমি তোকে প্রশ্ন করেছি, তুই এখানে কি করছিস? এই তোর অসুখ, তুই না জ্বরে মাথা তুলতে পারছিস না? তাহলে এগুলো কি? ভাই আমার কথা শুনেন। চুপ হারামজাদা, কি শুনবো? কি করছিস এই মেয়ের সাথে এই রুমে? ছি! আপনার ভাবতেই লজ্জা করে যে এমন একটা ছেলেকে আমি ভদ্র ভাবতাম। শুনে রাখ, তোর সাথে আমার বোনের বিয়ে তো দিবই না, সাথে তোর চাকরি কীভাবে থাকে সেটাও আমি দেখে নেব। আকরাম তাকে ছুঁড়ে ফেলে। তারপর সৈয়দ আকুতি করে বলে, ভাই এমন করবেন না। ভুল হয়ে গেছে আমার। আমার চাকরি খাবেন না। নতুন চাকরি প্লিজ ভাই। তোমাদের মতো পুরুষদের জন্য আমাদের নাম খারাপ হয়। তোকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমি শান্ত হব না। আকরামের রাগ আসমান ছুঁয়েছে। আর তার এক মুহূর্ত দাঁড়াবে না। রুম থেকে দ্রুত বেরিয়ে যাবার উদ্যত হলে সৈয়দ বলল, আপনি আমার ক্ষতি করলে আমি আপনাকে ছেড়ে দিব না ভাই। কেমন লাগবে আপনার যখন সবাই জানবে রেজিস্ট্রার আকরাম আহমেদের বউয়ের শরীরের সকল অংশ আমার চেনা? ভেবে দেখুন। সম্মান থাকবে তো আপনার? আমার চাকরি চলে গেলে আমার হয়তো খাবারের অভাব পড়বে। কিন্তু এই সমাজে মুখ দেখাতে পারবেন তো? আমার সাথে তার কেমন সম্পর্ক ছিল তা নিশ্চয় জানেন। শুধু আমাদের ঘনিষ্ঠতা কেমন তার প্রমাণ দেওয়া খুব কঠিন নয়। সৈয়দ কথাটা শেষ করতে পারল না। তার আগে তাকে পাগলের মতো মারতে লাগলো আকরাম।
ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগলো সৈয়দের। আকরাম দাঁতে দাঁত পিষে বলল, আমার রুহমানার নামে একটা বাজে কথা বলে তোর লাশ যাবে বাসায়। লজ্জা করে না তোর? নিজের চাকরি বাঁচাতে ওর নামে বাজে কথা বলে আমাকে ব্ল্যাকমেল করছিস? তোর যদি মনে হয় আমাকে দমাতে পারবি, চেষ্টা করে দেখ। এই পৃথিবীর আলো তোকে দেখতে দেব না, বলে দিলাম। আকরামের মারের চোটে একসময় অবচেতন হয়ে পড়ল সৈয়দ। সৈয়দের সাথে মেয়েটি ভয়ে কুঁকড়ে উঠল। সে অনুরোধ করে বলল, আর মারবেন না, ওকে ছেড়ে দিন। মেয়েটির দিকে ক্ষুদ্র দৃষ্টি প্রয়োগ করে সৈয়দকে ছেড়ে দিল আকরাম। হাত জ্বলছে। কখনো কোনো মানুষকে পিটায়নি, কিন্তু কিছুতে রাগ সংযত রাখতে পারেনি সে। তারপর সৈয়দকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছে, সেখান থেকে বাসায়। আকরামের কথাগুলো শুনে রুমানা চাপা স্বরে বলে, ও মিথ্যে বলেছিল, বিশ্বাস করেন। আমি কখনোই ওর সাথে শারীরিক ঘনিষ্ঠতা যাইনি। আমি জানি 2 মাস একটা নারীর সাথে থেকে সত্য কোনটা মিথ্যে কোনটা বোঝার ক্ষমতা আমার আছে রুমানা। তোমাকে বলেছিলাম না, মানুষ চড়িয়ে খাই। শুধু এই সৈয়দটাকে বুঝতে পারিনি। আমি ওকে ছাড়বো না। এমন জঘন্য শাস্তি দেবো, দেখে নিও। কিন্তু মাকে আমি এই কথাগুলো বলতে পারছি না। যতই হোক, তার চোখে তোমার সম্মানহানি আমি মানতে পারবো না। রুমানা অবাক নয়নে তাকিয়েছে আকরামের দিকে। এ যেন এক অন্য আকরামকে দেখেছে। বিষাদ ভরা মনে এক কুসুম প্রভা ঢুকে দিল। মনের মাঝে সকল জড়তা এক নিমেষে গলে গেল যেন। রুমানা কৃতজ্ঞতা কণ্ঠে বলল, আমাকে বিশ্বাস করেন আপনি? করি। আকরামের ঠোঁটে মৃদু হাসি। গম্ভীর আকরামকে আজ খুঁজে পেল না রুহমানা, বরং এক অমায়িক মানুষের নজরে পড়ল। এমন স্বামীকে কল্পনা করেছিল সে। হঠাৎ ঘরের দরজায় টোকা পড়ল। রুমানা নিজেকে সামলে নিল। আকরামের গাম্ভীর্য আবার বরণ করলো। জিজ্ঞাসা করলো, কে? ভাই, পুলিশ এসেছে, তোমার সাথে কথা বলতে চাই। আদিবার কথাটি শোনার সাথে সাথে ধক করে উঠে রুমানার ভেতরটা। সৈয়দ কি তবে পুলিশ পাঠালো? দুপুরে আকরামের রাগের মাথায় সৈয়দকে মেরেছিল, সেটা শোধ তুলতে কি এই ব্যবস্থা করেছে সৈয়দ? রুমানার মুখ পাংশুটে বর্ণ ধারণ করলো। সে নিগার কৃষ্ণ ভয়ে তাকে ভেতর থেকে দুর্বল করে দিল। আকরাম মিনিট দুয়েক চুপ থাকলো। তারপর বলল, ওনাদের আসতে বল, আমি আসছি। আদিবা চলে গেল। রুমানা বিবর্ণ মুখের দিকে এক পলক চেয়ে উঠে দাঁড়ালো আকরাম। মাথায় চিন্তা ঘুরপাক করছে না বলে ভুল হবে, কিন্তু ঘরের মধ্যে বসে থাকলে তো সমস্যার সমাধান হবে না। সৈয়দ যদি কোনো বলদামি করে, তার সমাধানও আকরামের কাছে আছে। বসার ঘরে মিরপুর থানার ওসি বসে আছেন। আকরামকে দেখে সে উঠে দাঁড়ালো। মৃদু হেসে বলল, স্যার ভালো আছেন? জি, তুমি কেমন আছো? ইকবাল, আলহামদুলিল্লাহ। স্যার, একটা কাজে আপনার নিকট এসে বলো। সাইদুর রহমানের ব্যাপারে কিছু জানতে চাইতাম। আপনি হয়তো তাকে চেনেন। মিরপুর তপশিলি অফিসে সাব রেজিস্ট্রার হিসেবে কাজ করেন। সৈয়দুর রহমান নামটা শোনামাত্র রুমানার ভয় বেড়ে যায়। তবে কি সৈয়দই পুলিশ পাঠিয়েছে? ওসি ইকবাল আকরামের বেশ পরিচিত, তাই সে ঘাবড়ানো না। বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলে, হ্যাঁ চিনি। কেন, কি হয়েছে? আসলে তার নামে ভূমিদস্যুর কেস রয়েছে। আমরা এতকাল এই ব্যাপারে বেশ কটা রিপোর্ট পেয়েছি। আজ আমরা প্রমাণও পেয়েছি হাতে নাতে। সে বেশ কিছু টাকা খেয়ে এই কাজগুলো করে। বেশ কিছু জমি একই সাথে 3-4 জনের সাথে বিক্রয় করা হয়েছে। খুব বড় একটা দল এর পিছনে আছে। সৈয়দ তাদের সাহায্য করেছে। জাল দলিল আর ভণ্ডামির কারণে আমরা তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছি। কিন্তু শহীদের আপাতত হাসপাতালে ভর্তি থাকে, তাকে গ্রেপ্তার করতে পারছি না। তবে আমাদের নজরবন্দি সে। এই ব্যাপারে আপনার কাছে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। রুমানা তার ঘরের দরজায় দাঁড়িয়ে সকল কথাগুলো শুনল। শহীদের মতো জঘন্য মানুষের জন্য তার মনে স্বল্প পরিমাণ সমবেদনা কাজ করছে না। যে মানুষটি কোনো নারী অসম্মান করতে পারে, সেই মানুষ যে কোনো খারাপ কাজ করতে পারে বলে রুমানার ধারণা। সৈয়দের চরিত্রের এরূপ বর্ণনা শুনে সুমাইয়া বেগম মন বসে গেল। সততা সবার আগে। যদি একটা ছেলে সৎই না হয়, তবে তাকে মেয়ে সঁপে দেওয়া সবচেয়ে বড় ভুল। আকরাম দীর্ঘশ্বাস কথা বলল ইকবলের সাথে। ঘণ্টাখানেক পর ইকবল উঠে দাঁড়ালো। বিনয় কণ্ঠে বলল, স্যার ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনি যেন কোনো ঝামেলার ভেতরে না পড়েন, সেই দায়িত্ব আমার। আকরাম মৃদু হেসে তাকে বিদায় দিল। ইকবল যাবার পর সুমাইয়া বেগম প্রশ্ন ছিল, তুমি কি এই কারণে বিয়েটা ভাঙতে চাচ্ছিলে? না, কারণ এটা নয়। এই ঘটনা তো আজ জানতে পারলাম আমি। আমি ভাঙতে চেয়েছিলাম সৈয়দের চরিত্র খারাপ, তাই। তাকে আমি অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছি। দৃষ্টিকটু। কথাটা বলে কিভাবে বলবো বুঝে উঠতে পারছিলাম। যাকগে, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। তুমি এখন নিশ্চিন্তে বিয়ে ভাঙতে পারো। কারণ জিজ্ঞাসা করলে বলবে তার ছেলে অসৎ। কাট উত্তর দিল আকরাম। তারপর নিজ ঘরে প্রবেশ করলো। রুহামা দরজার কাছে দাঁড়িয়েছে। আকরাম তাকে বলল, আর এক কাপ চা দিতে পারবে? নিয়ে আসছি। রুমানা রান্নাঘরে চলে গেল। আকরাম নিজ ঘরে গিয়ে রুদ্ধশ্বাস পেল। যতই হোক, সে মানুষ, মানুষেরও ভয়ে। তারও ভয় হচ্ছিল। ভেবেছিল সৈয়দ তার বিরুদ্ধে রিপোর্ট করছে। ভয়টা থানায় যাও কিংবা সাদা চাকরি জীবনে কালো দাগ পড়ার নাই। ব্যাপারটা তার বউয়ের মান সম্মানের সাথে জড়িত। সৈয়দকে সে মেরেছে রাগের বশে। রাগটা কেন হয়েছে, এই প্রশ্ন জিজ্ঞাসা করলে এক কথায় দু কথায় রুহমার কথা উঠে যেত। তখন হয়তো মিডিয়া সেটা নিয়ে একটা খবর চাপাতো। মিরপুর তহসিল অফিসের রেজিস্ট্রার
স্ত্রী প্রাক্তনকে মারার কারণে জেলে আটকে আছে। দুপুরে গরম মাথায় এসব কিছু মাথায় আসেনি। এখন শুধু শহীদকে মারতে ইচ্ছে করছিল। এখন বুঝতে পারছে কোথা থেকে কি হবার সম্ভাবনা ছিল। ভাগ্যিস আল্লাহ তাআলা সইবের ভণ্ডামি ফাঁস করে দিয়েছে। নয়তো অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো আকরামকে। আকরাম বারান্দায় দাঁড়ালো। আজ শীত তুলনামূলক বেশি পড়ছে। চাটা পেলে ভালো হতো। ঠিক তখনই রুহমানা ১ কাপ চা হাতে উপস্থিত হলো। নরম গলায় বলল, "আপনার চা। ধন্যবাদ।" রুহমানা ঠান্ডা লাগছে বিদায় সে ঘরে যাবার জন্য পা বাড়ালো। তখন আকরাম বলে উঠল, "কিছুক্ষণ দাঁড়াবে এখানে?" "জি।" আকরাম নরম গলায় নিবেদনে থমকে যায় রুহমানা। এই ২ মাসে কখনো এমনভাবে অনুরোধ করেনি আকরাম। কিছুটা অবাক হলো সে। রুহমানার উত্তর না পেয়ে আকরাম বলল, "সমস্যা নেই, তুমি যাও। আমি শালটা নিয়ে আসছি। ঠান্ডা তো?" "হুম।" রুমিনা একটা মোটা শাল ভালো করে পেঁচিয়ে দাঁড়ালো আকরামের পাশে। আজ আকাশে পূর্ণচন্দ্রিমা ঝিরঝিরি শীতল বাতাস শুয়ে যাচ্ছে রুমানার মুখশ্রীতে। সাপের ন্যায় চুলগুলো বাধ্য হয়ে উঠছে, মাঝে মাঝে আসছে পড়ছে মুখের উপর। কালো আকাশের ফাঁকে শীতের চাঁদের আলো গলে পড়ছে তাদের বারান্দায়। আজ রাতের জ্যোৎস্নাবিলাসের জন্য উপযুক্ত। রুমানার ইচ্ছে ছিল বিয়ের পর বরের সাথে জ্যোৎস্নাবিলাস করবে, কিন্তু সেই ইচ্ছেটা ইচ্ছেই রয়ে গেল। কখনো সাহস হয়নি আক্রমণ বলার। হয়তো বললেই বলতো, "তুমি এত ছেলে মানুষ কেন রুমানা?" রুমানা অপালক দৃষ্টিতে চন্দ্রমাকে দেখছে। হঠাৎ আকরাম বলে উঠল, "জানো রুমানা, আমার কখনোই বাচ্চা মেয়েকে বিয়ে করার ইচ্ছা ছিল না। মাকে সবসময় বললাম, বাচ্চা মেয়ে আমার অপছন্দ। পারলে আমার সমবয়সী কাউকে খুঁজো। সেটার কারণ ছিল, আমরা এক বন্ধু তার থেকে ছোট একটি মেয়েকে বিয়ে করেছিল। তাদের মাঝে হাজারো মত। একটা সময় তাদের বিচ্ছেদ ঘটে। সময় পাল্টাছে। আমি বড্ড শেখালি মানুষ। এখনকার জেনারেশনকে বুঝে উঠতে পারি না। তাদের পছন্দ অপছন্দ সব কিছু কেমন এলোমেলো ঠেকে আমার। ফলে আমারও পরিণত আমার বন্ধুর মতো হবে। আমি বিচ্ছেদে খুব ভয় পাই। বিনা ছুরিঘাতে হত্যার মতো লাগে আগে আমার কাছে। কিন্তু মা পছন্দ করলেন তোমাকে। ৯ বছর ছোট একটা মেয়েকে। যখন তোমাকে প্রথম দেখেছিলাম না চাইতে মন দিয়ে বসলাম। আসলে এই ভালোবাসা, ভালো লাগা ব্যাপারগুলো তো নতুন আমার কাছে। তোমার সেই লাজুক চাহনি, মৃদু হাসি এত স্নিগ্ধ লাগছিল। কিন্তু এই অনুভূতির সাথে গাঢ় ভয়ও আমাকে তাড়া করছিল। তোমার কি আমার মতো বুড়োকে ভালো লাগবে? আমি সুন্দর করে কথা বলতে পারি না। খ্যাট, খ্যাট করি প্রচুর। আরো ভয় পেলাম যখন তোমার আড়ষ্টটা আমার নজরে পড়ল। ভেবে নিলাম তুমি আমাকে পছন্দ করো না। কিন্তু যেদিন যখন তুমি বিনা জড়তায় আমাকে সৈয়দের কথাগুলো বললে, কেন জানি না মনে হলো তুমি আমাকে একটু হলেও মনে জায়গা দিয়েছো। আজ যখন সৈয়দ তোমার নামে খারাপ কথা বলেছিল, আমার একটুও ভালো লাগছিল না, বরং রাগ হয়েছিল। আমি সেই সময় বুঝতে পারছি শুধু তোমাকে ভালো লাগা না, অজান্তে ভালোবেসে ফেলেছি তোমাকে। মনের ভেতর কথাগুলো জমিয়ে রাখতে পারলাম না, বলেই দিলাম। আমার মতো মানুষকে ভালোবাসতে তোমার আপত্তি থাকতেই পারে, বলে দিতে পারো। আমি জোর করার মানুষ নেই। আচ্ছা আকরাম, আমার বয়স হলে কি আপনার এই ভালোবাসাটা কমে যাবে? রুহমানার প্রশ্নে মৃদু হাসে আকরাম। তারপর বলে, এই জন্য তোমার সাথে কথা বলতে চাই না। এত বোকা কেন তুমি? ভালোবাসা কি সেভাবে হয়? তাহলে তো সবাই বুড়ো হলে তার পার্টনারকে ছেড়ে দিত। ভালোবাসা তো মন থেকে হয়। তাহলে আপনার কেন মনে হলো আপনি আমার থেকে বড় হওয়ার জন্য আমি আপনাকে ভালোবাসবো না? আপনাকে আমি খুব শ্রদ্ধা করি জানেন? আপনার সততাকে আমার ভালো লাগে। সকালে আপনার শান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে থাকি। কল্পনা করি আপনার সাথে জ্যোৎস্না বিলাস করব। কিন্তু এই খ্যাটখ্যাটে স্বভাবের দরুন বলা হয় না। এই ২ মাসে আপনার জন্য আপনার পরিবারকে ভালোবেসেছি। আমার আপনাকে খুব ভালো লাগে আকরাম। শুধু আগাতে পারি না। ভেবেছি আপনার হয়তো আপনার সর্বগুণ সম্পন্ন মেয়ে পছন্দ। আমার মতে তো শুধুই ভুল। আশা করি আমার উত্তরটা পেয়েছেন। আকরাম আবারও মৃদু হাসে। কি অমায়িক হাসি! তার চোখ যেন বলছে, রুমানার বাবা বলছিল, যাদের চোখ হাসে তারা স্বচ্ছ মনের। কথাটা মিলে গেছে। আকরামও হাতটা বাড়িয়ে মৃদু কণ্ঠে বলল, আজ পূর্ণ চন্দ্রিমা জ্যোৎস্না বিলাস করবে। হুমায়ুন স্যারের এই বইটি পড়েছিলাম। প্রিয়তমার সাথে জ্যোৎস্না বিলাস নাকি খুব সুখময়। করবে আমার সাথে জ্যোৎস্না বিলাস? রুমানার অজান্তে লজ্জায় লাল হয়ে উঠল। সে ভেবেছিল তার রূপকথার খোঁজ হয়তো অপূর্ণ থাকবে। একটা সময় সৈয়দের মাঝে রূপকথা খুঁজবে, ভবিষ্যতে খুঁজে হাতছানি খুঁজবে। কিন্তু সে সব কাচের মতো ভেঙে গিয়েছিল। তারপর আকরাম তার জীবনে আসে। কিন্তু লোকটার গম্ভীরতা তাকে এলোমেলো করে দিয়েছিল। ভেবেছিল রূপকথার খোঁজার পথেই হারিয়ে ফেলেছে রুহমানা। অবশেষে সকল দ্বিধা অন্ত হলো। আকরামের মাঝে খুঁজে পেল তার রাজকুমারকে। রুহমানার রূপকথার খোঁজ অবশেষে পূর্ণ হলো। রুহমানা আলতো কাঁধে আঁকড়ে ধরল আকরামের হাত। চাপা স্বরে বলল, করব। আজ রাতটি শুধু আমাদের। সমাপ্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।